হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ শনিবার আপনাদের সামনে এলাম পুরো উইকের আগামী সপ্তাহের 27 থেকে 31 জানুয়ারি পর্যন্ত মার্কেটের কি মুভমেন্ট হবে, মার্কেট কিভাবে চলছে, কি সেন্টিমেন্টে মার্কেট কাজ করছে, পুরো ডিপলি অ্যানালাইসিস করার জন্য, উইকলি অ্যানালাইসিস করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমেই বলে রাখবো, এটা আমাদের এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার আপনারা দেখে নিন। মার্কেটের যেভাবে মার্কেট ফ্রাইডে মুভমেন্ট করেছে আমরা পুরো আলোচনা করব এবং আগামী সপ্তাহে কি হতে পারে, সোমবার থেকে শুক্রবারের মধ্যে কি হতে পারে মার্কেটে, সেটাকে নিয়েও আলোচনা করব। তো আলোচনা করার আগে বলে দেব, নিফটির যে প্রেডিকশান আমি করেছিলাম গত সপ্তাহে বা যে সাপোর্ট রেজিস্ট্যান্স বলেছিলাম, হুবহু কিন্তু শুক্রবার সেই সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে নিফটি কিন্তু ট্রেড করেছে। আমার যে সাপোর্ট ছিল 23,350, সেই লেভেল পর্যন্ত মার্কেট গেছিলো। যদি আমরা 15 মিনিটের চার্টে বা 15 মিনিটের আমরা ক্যান্ডেলে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে হাই করেছিল নিফটি শুক্রবার দিন ফ্রাইডেতে, একদম এক্স্যাক্টলি 23,350-এর কাছাকাছি কিন্তু মার্কেট গেছিলো। সেখান থেকে কিন্তু স্টে করতে পারেনি, সেখান থেকে নিচে ব্রেক করে মার্কেট একদম এসছিল যেটা হচ্ছে 23,050, যে আমি সাপোর্ট লেভেলটা বলেছিলাম। একদম ডট টু ডট মার্কেট কিন্তু ওয়ার্ক করেছে। আমি কিন্তু শুক্রবার দিন বলেও ছিলাম যেটা হচ্ছে মার্কেট কিন্তু বড় মুভমেন্ট আসবে না, বাজেটের আগে বড় মুভমেন্ট আসবে না, মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকবে। এই যে রেঞ্জ আমি বলেছিলাম 23,350 এবং 23,050 যে সাপোর্ট আমি বলেছিলাম, এই সাপোর্ট এবং এই যে রেজিস্ট্যান্স আমি বলেছিলাম, এই সাপোর্ট রেজিস্ট্যান্স পুরো একদম ডট টু ডট কিন্তু কাজ করেছে। এবং মার্কেট শুক্রবার দিন যদি আমরা মার্কেট দেখি, তো মার্কেট একটা গ্যাপ আপ ওপেন করেছিল। প্রথম 5 মিনিটে মার্কেট একটা ভালো বাউন্স নিয়েছিল, কিন্তু বাউন্সটা 15 মিনিটের মধ্যে সেটা কিন্তু ব্রেক করে যায় এবং ব্রেক করে একটা ডিপ নেয়। ডিপ নেওয়ার পর মার্কেট কিন্তু একটা জায়গায় যে 23,000 প্রায় 100-র কাছাকাছি চলে আসে, সেখান থেকে মার্কেট আবার উঠে যায় 23,350, একদম এক্স্যাক্টলি যে আমাদের বড় রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের কাছে যায়। এবং সেখানে সবাই আশা করেছিল যে 23,350টা ব্রেক করে মার্কেট স্টে করবে, কিন্তু মার্কেট সেখানে স্টে করতে পারেনি। সেলারদের সেখানে প্রচণ্ড প্রেসার ছিল, সেলার হিউজ পরিমাণে ওই লেভেলে বসেছিল। মানে যখন আমি ট্রেনিং করাই সেখানে বলা থাকে যেটা হচ্ছে আমার যে মার্কেটের যে বড় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করে না। মার্কেট যদি ব্রেক করা থাকে তাহলে সে অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করে না, রেজিস্ট্যান্সে গেছে সেখানে একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাওয়া যায়। এবং যদি ব্রেক করতে চায় 23,350 বা যে কোনো সাপোর্ট যদি বা রেজিস্ট্যান্স ব্রেক করতে যায়, সেখান থেকে কিন্তু সে একটা বাউন্স নিয়ে তারপর ব্রেক করে। কিন্তু আমরা ফ্রাইডেতে কি দেখলাম, কোনো বাউন্স নেয়নি মার্কেট, সেখান থেকে কিন্তু রিভার্স নিয়ে একদম ডিপে নেমেছে। ডিপ একদম 23,000 যে 150, 23,250 যে লেভেল ছিল সেগুলো কিন্তু পরপর কিন্তু ব্রেক করে মার্কেট কিন্তু 23,000-এর কাছাকাছি চলে এসেছিলো। 23,50 এই লেভেলে এসেছিলো, মানে আমার যে বড় সাপোর্ট ছিল এই লেভেলে এসে মার্কেট কিন্তু একটা জাস্ট 15 মিনিট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং 23,000-এর উপরে মার্কেট বন্ধ করে, 23,090-এর কাছাকাছি মার্কেট বন্ধ করেছে। এবং এইখানে যদি আমরা আরেকটু ডিপলি আমরা অ্যানালাইসিস করি, যদি আমরা একদিনের ক্যান্ডেলে আমরা অ্যানালাইসিস করি, সেখানে আমরা দেখব যে একদিনের মার্কেট কি হয়েছে। একদিনের মার্কেটে যে আমার বড় সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল যে 23,350 এবং 23,50, এই লেভেলটা আমি বারবার বলে আসছি। যতক্ষণ না 23,350-এর উপরে মার্কেট ক্লোজিং দিচ্ছে, আমি বারবার বলেছি মার্কেটে এখান থেকে কোনো আপ ট্রেন্ড আসবে না বা আপনি কোনো আপ ট্রেন্ডের জন্য কোনো কিছু নিয়ে আপনি হোল্ড করতে পারবেন না। সেইভাবেই বলেছিলাম, যতক্ষণ না 23,050 লেভেল ব্রেক করছে বা 23,000-এর লেভেল ব্রেক করছে, আপনি কিন্তু ডাউনের জন্য ট্রেড নেবেন না, চেষ্টা করবেন স্ক্যালপিং করার জন্য। যখন সাপোর্টে আসে, সাপোর্ট থেকে আপনাকে বাই করার একটা সুযোগ দেয়, এবং যখন রেজিস্ট্যান্সে যায় সেখান থেকে কিন্তু কোনো ডাউনের জন্য ট্রেড থাকলে আপনি সেখানে ট্রেড করুন, এটা ভালো আপনি পয়েন্ট পাবেন। এবং এটাও বলেছিলাম যে বাজেট পর্যন্ত আপনাকে বড় মুভমেন্ট আসবে না মার্কেটে, বাজেট পর্যন্ত আপনাকে স্ক্যালপিং করতে হবে, ছোট ছোট পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে, প্রপার স্টপ লস লাগাতে হবে এবং টার্গেটটা কম রেখে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে। এবার যদি আমরা সামনের সপ্তাহে আগামী সপ্তাহের জন্য যদি আমরা দেখি,
তাহলে আগামী সপ্তাহের জন্য আমাদের কাছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে সেগুলো যদি আমরা দেখে নিই, মানে যে সাপোর্টটা বা রেজিস্ট্যান্সটা সাপোর্টটা আমাদের কাছে আছে 2350 যে লেভেলটা আমি বলেছিলাম, সেই 2350 লেভেলটা কিন্তু আমার এখনও থাকবে। 2350-এর নিচে যদি মার্কেট ক্লোজিং দেয়, পরপর দুদিন ক্লোজিং, তাহলে কিন্তু আমাদের কাছে যে দরজাটা ওপেন হবে 22,800 এবং 22,600, এই দরজা কিন্তু খুলে যাবে। কিন্তু তার আগে বলে রাখি, বারবার বলছি, 23,050-এর নিচে কিন্তু আমাকে পরপর দুদিন রেড ক্যান্ডেলে ক্লোজিং দরকার। 2350-এর নিচে 2350 যতক্ষণ না ব্রেক করছে আমরা কিন্তু ডিপ অন বাই এবং উপরে গেলে সেল অন রাইস, এই ভিউতে আমাদের চলতে হবে। এবং উপরের ক্ষেত্রে 23,350-এর উপরে যদি পরপর দুদিন আমরা ক্লোজিং দেখতে পাই, সেখান থেকে কিন্তু আমাদের কাছে 23,800, 23,500 এবং 24,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবার চলে আসি আমরা ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসে। ব্যাঙ্ক নিফটির যে অ্যানালাইসিস করার আগে আমি বলবো, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি আমরা শর্ট টার্মে 15 মিনিটের চার্টে আমরা দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো ব্যাঙ্ক নিফটি মার্কেটে ওই দিন ফ্রাইডেতেও মুভমেন্ট যেটা করেছিল, যেটা হচ্ছে একটা ডিপ নেমেছিল। প্রথমেই ব্যাঙ্ক নিফটি ডিপ নেমেছিল এবং ডিপ নেমে প্রায় 48,350-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি এসে গিয়েছিলো। সেখান থেকে কিন্তু বাউন্স নেয়, রিকভারি নেয় এবং রিকভারি খুব ভালো নিয়েছিল, যেখান থেকে বলতে গেলে 48,900-র কাছাকাছি মার্কেট চলে গেছিলো। সেখান থেকে সবার একটা উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল ব্যাঙ্ক নিফটির কাছে। এই যে রেজিস্ট্যান্সটা, যেটা আগে কিন্তু এখানে কাজ করেছে, তো এই রেজিস্ট্যান্স থেকে সে কিন্তু আর উপরে উঠতে পারেনি, বা সেখান থেকে সেলারের হিউজ প্রেশারের জন্য ব্যাঙ্ক নিফটি ও ক্রমাগত ওখান থেকে কিন্তু ডাউন এসে তারপর যেটা সেই দিন শুক্রবারের যে লো হয়েছিল, যেটা বললাম আমি 48,350, ওই লেভেলটাকে ব্রেক করে একদম 48,200-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি চলে আসে এবং সেখান থেকে সামান্য লাস্টের দিকে, লাস্ট আধা ঘন্টার মধ্যে ওখান থেকে আবার একটু বাউন্স নেয় এবং কোনোরকমভাবে 48,350-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয়। মানে ব্যাঙ্ক নিফটি ওই দিন কিন্তু ফ্রাইডেতে 221 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং নিফটি 113 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল সেন্টিমেন্ট যেটা আমাদের মার্কেটে চলছে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, সেল অন রাইজ চলছে। আমি বারবার বলেছি, যতক্ষণ না আমাদের বড় সাপোর্ট, বড় রেজিস্ট্যান্স কোনো দিকে ব্রেক করছে, আমরা কিন্তু কোনো কিছুতে কিন্তু আমরা কনফার্ম কোনো কিছু নিয়ে আমরা কিন্তু হোল্ড করতে পারবো না। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা আগামী সপ্তাহে ভিউতে যাই, তাহলে আমি বলেছিলাম, বারবার বলেছি, ব্যাঙ্ক নিফটি তখনই আমরা বুলিশ হব বা ব্যাঙ্ক নিফটিতে আমরা কোনো কিছু নিয়ে আপ ট্রেন্ডের জন্য ট্রেড করবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 49,050-র উপরে ব্যাঙ্ক নিফটি আমরা ক্লোজিং দেখছি। পরপর কিন্তু আমাকে 49,050-র উপরে পরপর দুদিন ক্লোজিং দরকার। ব্যাঙ্ক নিফটিতে তখনই পুরোপুরি আপনি বুলিশ হবেন। এই যে 21 জানুয়ারির যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের উপরে যতক্ষণ না 49,500-এর উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, পুরোপুরি কিন্তু আপনি বুলিশ ট্রেন্ডে থাকতে পারবেন না। মার্কেটের যা সেন্টিমেন্ট বলছে, ওভারঅল আপনি দেখুন ডেলি ক্যান্ডেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক আছে। তো সেই জায়গায় ফার্স্ট যদি আমাদের শর্ট টার্মে আমরা ভিউ দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু 49,050 লেভেলটা, এই যে লেভেলটা আমি বলছি, এই লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে ক্লোজিং দিতে হবে 49,050। এর উপরে গেলে কিন্তু আমরা 49,500 এবং 50,000 যে লেভেল আমি বলেছি, এই লেভেলটা আমরা দেখতে পাবো। কারণ ডাউন ট্রেন্ডে যদি আমরা দেখতে যাই, তাহলে ব্যাঙ্ক নিফটিকে আমি যে ফার্স্ট লেভেল বলেছিলাম যে 48,900, এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকবে। তো যে রেঞ্জটা আমাদের কাছে ছিল যে 49,050 এবং ডাউন সাইডে 47,900, এই রেঞ্জের মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি ট্রেড করবে যতক্ষণ না এই দুটো লেভেল ব্রেক করছে, হয় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের জন্য। তো এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে, আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটিতে প্রপারলি কোনো ভালো ট্রেড আমরা পাবো না। তো আমি এটাও বলেছিলাম যে বাজেটের আগে বড় কোনো ফল হবে না, যদি ফল হয় বাজেটের পর কিন্তু আমরা বড় ফল দেখতে পারি। তো সেই জায়গায় বলবো, আমরা যদি সামনের উইকের জন্য আমরা ট্রেড নেই, তাহলে আমাদের মনে রাখতে হবে সামনে কিন্তু বড় ইভেন্ট আছে। বারবার প্রতিটা ভিডিওতে আমি বলে আসছি এবং আমাদের রেজাল্ট সেশন ছিল, সেই জায়গায় বলবো আজকে যে রেজাল্ট এসছে, রেজাল্টের ক্ষেত্রে আমি বলবো আজকে যে সেক্টরগুলো রেজাল্ট এসছে সেটা আপনারা একটু দেখে নিন। আজকে যে রেজাল্ট এসছে, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট, আইডিএফসি ব্যাংকের রেজাল্ট, ইয়েস ব্যাংকের রেজাল্ট, জেকে সিমেন্ট, এনটিপিসি, গ্রিন এনার্জির, এগুলোর যে রেজাল্ট এসছে স্ট্রং পারফরমেন্স, মানে ভালো রেজাল্ট এসছে। আইসিআইসিআই ব্যাংকের খুব ভালো রেজাল্ট এসছে, যে কারণে
একটা মুভমেন্ট আসতে পারে, আমরা আশা করতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট আমরা আশা করতে পারি। সেই জায়গায় বলবো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি বড় মুভমেন্ট আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি বাজেটের আগে কিন্তু এখনও ক্ষমতা রাখে 50,000 ক্রস করার। এবং এখানে আরও একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি তাহলে দেখব ফ্রাইডের দিন গ্লোবাল মার্কেটে যে মার্কেট ক্লোজিং দিয়েছে, ইউএস মার্কেট দেখুন যেটা হচ্ছে নেগেটিভে এখনও চলছে ফিউচার, আপনার ন্যাসড্যাকও চলছে নেগেটিভ, আমাদের গিফট নিফটি যে ফিউচার চলছে, গিফট নিফটি দেখুন 58 পয়েন্ট নেগেটিভে চলছে। সেই জায়গায় এদিকে আমাদের সেন্টিমেন্ট দেখাচ্ছে নেগেটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে, কিন্তু যে রেজাল্ট এসছে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট যেটা আসছে কোয়ার্টার 3 যে রেজাল্ট এসছে, আইসিআইসি ব্যাংকের রেজাল্ট এসছে, রেজাল্ট খুব ভালো এসছে, নেট প্রফিট হয়েছে 15% গ্রোথ হয়েছে, মানে এত কোটি টাকা 11,792 কোটি টাকা প্রফিট হয়েছে। সেই জায়গায় একটা ভালো এক্সপেকটেশন থাকতে পারে, মার্কেট এটাকে পজিটিভ নিউজ নিতে পারে। তো পজিটিভ যদি নিউজ নেয় তাহলে মার্কেট কিন্তু এখান থেকে মিনিমাম আপনারা আশা করতে পারেন বাজেটের আগে 1000 পয়েন্ট মিনিমাম একটা র্যালি আসবে। সেই জায়গায় বলবো যতই হোক না কেন রেজাল্ট পজিটিভ থাকলেও সেন্টিমেন্ট কিন্তু খারাপ আছে, ওভারঅল সেল অন রাইজ চলছে। তো ছোট ছোট টার্গেটের জন্য ট্রেড করতে হবে। সবসময় বলেছি সাপোর্ট এলে বাই করুন, রেজিস্ট্যান্সে গেলে সেল করার চেষ্টা করুন। রেজিস্ট্যান্সে কোনো কিছু ডাউনের জন্য ক্যান্ডেল তৈরি করেছে কি চার্ট তৈরি করেছে, সেখানে আপনাকে ট্রাই করতে হবে কোনো ডাউন ট্রেডের জন্য, এবং স্মল কোয়ান্টিটি নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। স্মল কোয়ান্টিটি নিয়ে ট্রেড করলে, কেননা বড় ইভেন্ট চলে, বড় ইভেন্টে আপনারা সবাই জানেন খুব বড় মুভমেন্ট হয়, যে কোনো সময় 200-300 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি একটা ক্যান্ডেলে মানে 2 মিনিট 3 মিনিটের ক্যান্ডেলে মুভমেন্ট হয়। সেই জায়গায় স্টপ লস হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। তো মিনিমাম স্টপ লস লাগিয়ে রাখবেন এবং টার্গেটটা খুব ছোট ছোট নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন এবার বাজেট, আমি বলছি বাজেটে একটা আমাদের কাছে মার্কেট লাস্ট কয়েকদিন ধরে, মানে বলতে গেলে ওভারঅল যদি আমরা মার্কেট দেখি, যদি আমরা মান্থলি চার্টে দেখি, যদি আমরা ব্যাঙ্ক নিফটির মান্থলি চার্টে দেখি, তাহলে দেখুন কন্টিনিউ, আমি বলেছিলাম নিফটির ক্ষেত্রে বলেছিলাম যে নিফটি কন্টিনিউ মান্থলিতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস মানে কারেন্ট মান্থ জানুয়ারি মান্থকে নিয়ে পরপর 4 মাস কিন্তু নেগেটিভ চলছে। তো আমরা যদি প্রিভিয়াস, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে প্রিভিয়াস যে আমাদের হিস্ট্রি যদি আমরা দেখি, পরপর কিন্তু 4 মাস কন্টিনিউ নিফটি সম্ভবত 2বার কি 3বার পুরো আমাদের হিস্ট্রিতে 2 থেকে 3বার এরকম 4বার নেগেটিভ গেছে কন্টিনিউ 4 মান্থ। তো এখনও এই মাস ক্লোজিং হয়নি, তো এইটুকু আমার আশা বা আমাদের আশা হতে পারে যে নিফটি জানুয়ারি মাসে না হলেও ফেব্রুয়ারি মাসে একে কিন্তু এখান থেকে বাউন্স নিতেই হবে। এবং কেননা এবার যদি হবে না তাও নয় যে 5th মাস নেগেটিভ হবে না, হতে পারে যদি 5th মাস নেগেটিভ হয় তাহলে কিন্তু এটা একটা বড় হিস্ট্রি হয়ে দাঁড়াবে নিফটিতে। তার আগে আমি বলবো যে বাজেট আছে, তো গভর্নমেন্টও এটাকে নিয়েও চিন্তায় আছে, কেননা আমাদের যে ইন্ডিয়ান রুপিস সেটা কিন্তু ক্রমাগত অনেক বেড়ে গেছে, যে আমাদের ডলারের কাছে যে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু অনেক কমে গেছে। সেই জায়গায় গভর্নমেন্ট এটাকে নিয়েও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। বাজেটে আমাদের যেটা আশা আছে কিছু ভালো নিউজ আসবে, ভালো নিউজ এলে এখান থেকে মার্কেট স্ট্রং হবে, কিছুটা পজিটিভ নিউজ এলে মার্কেট এখান থেকে পজিটিভ হবে। কেননা দেখুন নেগেটিভ হচ্ছে বা ডাউন ট্রেন্ড কিন্তু ক্ষণস্থায়ী। আপনি যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, নিফটির ক্ষেত্রে আমি বলেছি মান্থলি ক্যান্ডেল, এটা নিফটির মান্থলি ক্যান্ডেল যদি আপনি দেখেন, দেখুন নেগেটিভ 1 মাস 2 মাস 3 মাস, 1 মাস 2 মাস 3 মাস কিন্তু পজিটিভ, দেখুন কন্টিনিউ কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আপ ট্রেন্ডটা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী। তো যদি এই জায়গায় আপনাদের বলবো যারা স্টকে ইনভেস্ট করেন লং টার্মের জন্য, তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আপনি আপনার স্টকে আপনার পোর্টফোলিও যদি রেড হয়ে গেছে, এখানে চেষ্টা করুন ডিপ চলে এসছে মাত্র প্রতিটা স্টক ম্যাক্সিমাম দেখবেন স্টক 15%, 20%, 30%, 40%, 50% পর্যন্ত স্টক, অনেক স্টক যেটা ডাউন হয়ে গেছে। তো সেই জায়গায় ডাউন হয়েছে মানে চিন্তার কিচ্ছু কারণ নেই, প্যানিক হওয়ার কিচ্ছু কারণ নেই। তো এখানে বলবো আপনি অ্যাকুমুলেট করার চেষ্টা করুন, কিছু এখান থেকে ইনভেস্ট করা শুরু করুন। দেখবেন কিছুদিনের মধ্যে মার্কেট আবার হাই তৈরি করছে, সেখান থেকে কিন্তু আপনার প্রফিট, আপনার যে ডাউনে ছিল, আপনার যে পোর্টফোলিও যে রেডে ছিল, এখান থেকে কিন্তু আপনি আবার সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। তো এই জায়গায় প্যানিক হওয়ার কিচ্ছু নেই। আপনার
যে স্টক আপনি নির্বাচন করছেন, স্টক বাছুন, ভালো ভালো স্টক দেখুন না। প্রতিটা স্টক 20%, 30%, 40% করে ডাউন হয়ে গেছে। যে জায়গায় যে কোনো স্টক আপনি খুলে দেখুন ডাউন হয়ে গেছে, তাহলে আপনি স্টকটা নির্বাচন করুন, সেখানে কিন্তু আপনি আপনার সেখানে নিবেশ করা আবার শুরু করুন। দেখবেন কিছুদিনের মধ্যে মার্কেট এখান থেকে কিন্তু উঠলে কিন্তু তখন আপনি আফসোস করবেন যে আপনি যে ডিপটা আপনি পেয়েছিলেন কেন আপনি নিবেশ করলেন না বা কেন ইনভেস্ট করলেন না, এটা যেন পরে না মনে হয়। তো এটা হচ্ছে ভালো সময়, যারা লং টার্মে ইনভেস্ট করেন, বারবার বলছি এটা কিন্তু ভালো সময়। কিছু কিছু করে আপনি এখান থেকে ইনভেস্ট করা শুরু করুন, আপনার কিন্তু ভালো দিন আসছে, এখান থেকে কিন্তু ভালো আপনি আর্ন করতে পারবেন। এটা ছিল আমাদের উইকলি অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।